এবারে মানালি ছেড়ে নিচে মানে দিল্লিতে নামার পালা। তো মানালিকে শেষবারের মতো ঠিক বলবো না, মানে এইবারের মতো বিদায় জানালাম। আশপাশের পাহাড় পর্বত দৃশ্য ঝর্ণা সব কিছুকেই বলে এলাম খুব খুব শীঘ্রই আবার দেখা হবে। তো চলুন এবারে আমাদের সমতল আমাদের দূষণ প্রভৃত দিল্লিতে যাওয়ার পালা। তো মানালির শীতল হাওয়া, মানালির ঠান্ডা বাতাস, মানালির শান্তিটাকে বিদায় জানিয়ে এইবারে চললাম আমরা দিল্লির পথে। আমার বাস, সেই লক্ষ্মী হলিডেজের বাস, সেই বাসটি ধরে পৌঁছে গেলাম আমরা দূষণে একদম মানে জড়িয়ে থাকা বা লিপ্ত থাকা দিল্লিতে। সকাল হতেই এই দৃশ্য দেখে কিন্তু মানে খুব একটা মনটা ভালো হয় না, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এটা যদি কুয়াশা হতো তখন অন্য ব্যাপার, কিন্তু এটা কিন্তু শুধু কুয়াশা না, এতে পলিউশন ঠেসে ঠেসে ভরা। একটু বেলা গড়ালো আর আমি বেরিয়ে পড়লাম একটুখানি দিল্লি শহরটাতে কিছু সময় কাটাতে। তো এই ওল্ড দিল্লির যানজট পেরিয়ে আমরা চলে গেলাম একটুখানি পেট পুজো করতে। আর যখন না দিল্লির পেট পুজোর কথা মনে হয়, তখন আমার মাথায় সবার আগে যে অপশানটা আসে সেটা হচ্ছে হাজি মোহাম্মদ হোসেনের চিকেন ফ্রাই। লোকে বলে এর কাছে নাকি কেএফসিও ফেল, যেটা কিন্তু সত্যি। এছাড়াও চাঁদনি চকে আপনি দেখতে পাবেন হাজি মোহাম্মদ হোসেনটা তো একটা এপিক, ওটা তো মানে ধারাবাহিকভাবে 100 বছর চলে আসছে। আর দেখে নিন, দামও খুব রিজনেবল, মারাত্মক ভিড় দোকানটায়। এছাড়াও আরও অনেক অপশান আছে, হরেক রকমের মিষ্টি আপনি পাবেন চাঁদনি চকে, হরেক রকমের কাবাব টিক্কা তন্দুরি আইটেমস পাবেন আপনি, হরেক রকমের আপনি গ্রেভি আইটেম পাবেন এখানে, মানে আলাদা আলাদা টাইপের আপনার গ্রেভি আইটেম। তিতির পাওয়া যায় এখানে, মানে মুরগি টুরগি লেবু জল সব কিছু মিলিয়ে একটা একটা মানে বিশাল সম্ভার, একটা বিশাল বড় মেলা। আর এই হচ্ছে সেই ভাইরাল মোহব্বতের শরবতওয়ালা সেই শেক, মানে ফেক শেক। তো যাই হোক, চারিদিকে খাবার খাবার খাবার, আমি বেছে নিলাম একটুখানি খাবারের পরে মিষ্টি পান কলকাতা স্টাইল দিল্লি থেকে। আর এছাড়া চট করে দেখে নিন, এই হচ্ছে সেই পুরনো দিল্লির সেই নায়াব জায়গা যাকে বলে চাঁদনি চক। তারপরে একটুখানি সুন্দর গন্ধ আতরের একটা বেছে নিয়ে চলে গেলাম পুরনো দিল্লি রেলওয়ে স্টেশন। পুরনো দিল্লি রেলওয়ে স্টেশনটা কিন্তু আমার মতে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের থেকে অনেক বেশি পরিপাটি আর অনেক বেশি ইনফ্রাস্ট্রাকচারালি মানে বেটার, মানে এটা আমার মন্তব্য। যাই হোক, ঘড়িতে বাজছে 5:15, অলরেডি ট্রেন লেট আমাদের। আমার ট্রিপটা যেহেতু খুব শর্ট নোটিসে প্ল্যান হয়েছিল, মানে শর্ট নোটিসে প্ল্যান হওয়া ট্রিপের জন্যে দিল্লি থেকে না ফেরার পথে একটা উইকলি এক্সপ্রেস বারমের হাওড়া, যেটা উইকলি বৃহস্পতিবার। बीकानेर जंक्शन, हावड़ा जंक्शन, सुपरफास्ट एक्सप्रेस द्वारा मुरादाबाद जंक्शन, अमेठी, सासाराम, जिसके आने का निर्धारित समय 14:55 5 घंटा 8 मिनट 5 ঘন্টা 8 মিনিট লেট, শুনলেন তো? তো 12372 বিকানের হাওড়া সুপারফাস্ট বৃহস্পতিবার বিকানের থেকে ভোর 6:30টায় রওনা দেয়, আর পরের দিনকে হাওড়াতে পৌঁছয় আমাদেরকে ওই 1-2 নাগাদ। কিন্তু আনফর্চুনেটলি সেই ট্রেনটি এখনও দিল্লিতে এসে পৌঁছয়নি। দিল্লিতে পৌঁছানোর টাইম ছিল হচ্ছে 2:55, আর এখন ঘড়িতে বাজছে 6:45। হাজার একটা ট্রেন পৌঁছে গেল, ইভেন পদ্মাবত এক্সপ্রেস, যেটা মানে কি বলবো এত ডিলেতে চলে, সেও পৌঁছে গেল। আমাদের ট্রেনের কিন্তু তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, মানে কতকটা সেরকমই। আর আমি ধন্য দিই নিজেকে আর বাকি প্যাসেঞ্জারদের যারা ধৈর্য নিয়ে বিকানের হাওড়া সুপারফাস্টের টিকিট কেটেছে। আসলে আমরা জানতামই না যে এই ট্রেনটা এতটা ডিলে করে। যাই হোক, তো শুনছি নাকি চলেই এসছে, রেল নিয়ে নিলাম, কারণ এই ট্রেনটার ওপর আমার কোনো রকম ভরসা নেই আর কি পাবো না পাবো। রেল নিয়ে একটা নিয়ে নিলাম, আর ফাইনালি হেলতে দুলতে 8:20 নাগাদ আমাদের সুস্থ বা লেজি
মানে আর কি বলবো, ট্রেন ঢুকছে দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে যেন হ্যাঁ লোকজন ঠিকই বলছে, মনে হচ্ছে মদ খেয়ে আছে। ট্রেন আসতেই সবাই না মানে তোড় জোর করে, মানে যারা 5.5-6 ঘন্টা ধরে ওয়েট করছে তাদের পেশেন্স লেভেলটা ফাইনালি ওভার, মানে ওরম একটা ব্যাপার দেখতেই পাচ্ছেন। অবশেষে 8:25 দিল্লিতে এসে পৌঁছলো আমাদের ট্রেন। অলমোস্ট 5.5 ঘন্টা লেট বলতে পারেন, হ্যাঁ 5.5 ঘন্টাই লেট ম্যাথামেটিক্যালি। জানি না কলকাতায় মানে হাওড়ায় কতক্ষণ লেটে পৌঁছবে। আপাতত এক্স্যাক্ট 5.5 ঘন্টা লেট। আর এই ট্রেনটা লেট করেই থাকে ইউজুয়ালি, বাট এতটা করে না। মানে অ্যাভারেজ ডিলে হচ্ছে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা শীতকালে পড়ে থাকে, বাট 5.5 ঘন্টাটা অনেকটা। যাই হোক, অবশেষে এসে পৌঁছেছে আমাদের ট্রেন বাবাজি। এবার বোর্ড করা যাক, তারপর দেখা যাক মানে জার্নিতে যা যা হবে দেখাবো। কত লম্বা জার্নি হবে এখন বুঝতে পারছি না, আগে দেখা যাক। দিল্লিতে এসেও ট্রেনটা মোটামুটি আধ ঘন্টা কি 40 মিনিট দাঁড়িয়েছিল। তারপর অবশেষে দিল্লি থেকে ট্রেনটা ঠিক 9টা বাজতে 1 মিনিট বাকি ছেড়ে দিল। চলো দিল্লি, এইবারের জন্য বিদায়। আবার জলদি আসবো পাহাড়ি ট্রিপে তোমার পদতলে লাংস খারাপ করতে। টাটা দিল্লি। দিল্লি ছেড়ে মোরাদাবাদের পথে যখন ট্রেনটা এগোচ্ছে তখনই বুঝতে পারছি যে এই ট্রেনটা পুরো জার্নিটা কীভাবে এই অবধি দিল্লিতে এতটা লেট কেন হয়েছে। দেখতেই পাচ্ছেন বেয়ারলি মুভিং, মারাত্মক স্লো। ভাবলাম খাবারটা অর্ডার দিয়ে দিই, খাবার চলে এলো আইআরসিটিসি থেকে। ভেজ মিল, ভাত, পনিরের তরকারি, একটা মিক্স ভেজ সবজি, ডাল, আচার, রুটি, শসা। এই পুরো জিনিসটা 150 টাকা নিয়েছে। আপনি বিল চেয়ে নিতে পারেন, ওরা বিল দিয়ে দেবে। নিজের নির্ধারিত সময় থেকে 6 ঘন্টা লেটে পৌঁছেছে এখন মোরাদাবাদ জাংশনে। ঘড়িতে বাজছে 12:30, 6:30, সন্ধ্যে 6:30 পৌঁছানোর কথা এখানে, আর 6 ঘন্টা লেটে চলছে। বেশি না, জাস্ট 6 ঘন্টা লেট। তো বরেলিতে দেখা যাক কতক্ষণে লেটে পৌঁছয়, কি আরও বাড়ে সময়টা। এই হচ্ছে রাতের মোরাদাবাদ জাংশন। এখন এই ঠান্ডাটা না বেশ প্লিজিং লাগছে, মানে মানালির একটা কড়া শীতকালের ঠান্ডার পরে এই ঠান্ডাটা বেশ প্লিজিং। কিন্তু চলুন যাক, আগের রাস্তায় দেখা হবে। সেদিন আর আগে রাস্তায় দেখা হয়নি, কারণ মোরাদাবাদ থেকে উঠে আমি ট্রেনটা এতটাই ডিলে করছিল বরেলির অপেক্ষায়, কখন ঘুমিয়ে পড়েছি। আর সকালবেলা উঠে দেখছি লখনউ টাকনাও পেরিয়ে গেছে, আর তখনও আমি একদম নিদ্রায় মগন। ট্রেনটা দেখতে পাচ্ছেন তো, মানে আমাদের এই 6টা সেটে 2টো বার্থ খালি, মানে বুঝতে পারছেন তো ট্রেনটা কতটা বাজে ট্রেন। তো যাই হোক, আমি উঠলাম, উঠে দেখলাম 8 ঘন্টা 37 মিনিট লেট অলরেডি। যাক, এসব না ভেবে চা অর্ডার করে দিলাম, চা খেলাম একটুখানি। চা না খেললে না আমাদের সকালে আবার ইঞ্জিনটা আমার এগোয় না। তো ট্রেন নিজের স্লো ওয়েতে চলছে। তারপরে আমরা পৌঁছলাম রায়বরেলি জাংশনে। এই হচ্ছে রায়বরেলি জাংশন। বেশ শীতের রোদ্দুর পড়েছে। যে নির্ধারিত সময় থেকে 8 ঘন্টা 50 মিনিট লেটে পৌঁছেছে রায়বরেলি জাংশনে। এখন ঘড়িতে বাজছে ওই 9:50-53 মতো। এইখানে পৌঁছানোর কথা ছিল কালকে রাত্রি 1:05। তো যাই হোক, ওয়েদার খারাপ না, ওয়েদার বেশ ভালোই আছে, ঠান্ডা ঠান্ডা, কিন্তু একটু রোদ। কিন্তু সমস্যা একটাই, যে হাওড়ায় গিয়ে যা মনে হচ্ছে রাত্রি 12টা-1টায় না পৌঁছোই। দেখা যাক। এর পরে না প্রয়াগরাজ, গয়া, এই সার্কিটটাতে বেশিরভাগ ট্রেনই মেকআপ করে স্পিড, বাট দেখা যাক। যাই হোক, ট্রেন ছেড়ে দিল রায়বরেলি থেকে। আর রাত্রিবেলা বরেলির বিষয়, মানে যেটা আমরা ক্রস করে গেছি, তার বিষয়ে একটা ইন্টারেস্টিং তথ্য বলি। 1966 সালের যে সিনেমা মেরা সায়া, তার যে গান ঝুমকা গিরারে বরেলিকে বাজার মে, সেইটা এতটা ফেমাস হয়েছিল বরেলিতে, কিন্তু একদম চকে, মানে মেন মার্কেটে একটা বিশাল বড় ঝুমকা বানানো, যেটা দেখতে কিন্তু পুরো ইন্ডিয়া থেকে ট্যুরিস্টরা যায়। যাই হোক, এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাবাউট বরেলি। কিন্তু এটা রায়বরেলি। রায়বরেলি ছেড়ে আমাদের ট্রেন বেরিয়ে গেল। তারপরে আমাদের ট্রেন এগোলো ওই নিজের মতো স্পিডেই, কিন্তু ভাল লাগছিল বেশ চারিদিকে
মানে ফসল, যদিও বা শীতকাল, কিন্তু এখনও বেশ সবুজ তৃণভূমিগুলো দেখে বেশ ভাল লাগে আমার ট্রেন। মানে প্রায়ই আমি দরজায় ছুটে চলে আসি তার জন্য। ট্রেনটা যখন খুব বেশি গতি নিচ্ছিল তাও হচ্ছে ওই 66-67, তার আগে কিন্তু যাচ্ছে না। আর ইউজুয়ালি কিন্তু এই 20-21-এই চলছিল বেশিরভাগ সময়। ট্রেনের প্যাসেঞ্জাররা অ্যান্ড আমরা এখনও বুঝে উঠতে পারছিলাম না যে এই ট্রেনটার এরকম অবস্থা কেন। একটা বিকানের থেকে হাওড়া এত লম্বা একটা রুট আর এত বিজি একটা রুটে যখন একটা এক্সপ্রেস বা সুপারফাস্ট ট্রেন চলছে, তার এরকম অবস্থা কেন। এরপর আমরা পৌঁছলাম আমেঠি, সেই ইউপির কন্ট্রোভার্সিয়াল আর রাজনীতির মানে একটা আতুর ঘর আমেঠি। নিজের নির্ধারিত সময় থেকে 8 ঘন্টা 50 মিনিট লেটে পৌঁছেছে আমেঠি। এটা সেই আমেঠি, রাজনীতির মানে সরগরম যেখানে, সেই কন্ট্রোভার্সিয়াল আমেঠি, যেখান থেকে মোটামুটি গান্ধী ফ্যামিলি মানে আতুর ঘর যেটাকে বলা যায় রাজনীতি, সেই আমেঠি। আর ট্রেনটার একটা তারিফ করতে হবে, ট্রেনটা কিন্তু লেট যেটা মানে 8 ঘন্টা 50 মিনিটটাকেও কনসিস্টেন্টলি মেনটেন করে গেছে। এটাও কিন্তু মুশকিল ব্যাপার, অনেকেই কিন্তু রিকভার করে নেয়, এই কিন্তু একদম কনসিস্টেন্সি মেনটেন। ট্রেন এতটাই লেট করছে যে করার কিছু নেই। এরপরে প্রতাপগড়, তারপরে বানারস। তো ভাবছি আপনাদের সঙ্গে ডিরেক্ট বানারসেই দেখা করবো, একটুখানি রেস্ট করে নিতে পারবো। ভালো লাগছে মানে এত লেট। অনেক একটা টাইম দিয়ে হাওড়ায় পৌঁছাবে, হাওড়ায় পৌঁছানোর টাইম ছিল 5টা মানে 4:50। 12টা 12:30 একটাই গিয়ে পৌঁছবে, খুব একটা উদ্ভট সময় হয়ে যায় ওটা। যাক, ট্রেন ডিলে দুঃখ ওটাকে সাইডে রেখে দুপুরবেলা, কারণ ট্রেন যতই ডিলে করুক খাবার দাবার তো খেতে হবে। তো এগ মিল বলে দিলাম, ডিম ভাত। এটা সেই ডিম ভাত না, যাই হোক। তো আইআরসিটিসির ডিম ভাত, ভাত, একটা মিক্স ভেজ, ডাল, আর তার সাথে দুটো এগ কারি। এটা 160 টাকা দাম। স্যালাডও আছে। আর আপনি চাইলে রাইস রুটি বা রুটি বা রাইসও নিতে পারেন। কিছু লোক চাইনিজ আনালো। তো খাবার দাবার পরে শেষ পাতে বেনারস যখন ক্রস করছি, বা কাশি যেটাকে বলতে পারেন, তখন নিয়ে নিলাম একটা মিষ্টি দই। আর যাই বলুন, এই গঙ্গার মানে দৃশ্য উপভোগ করতে করতে সাথে মানে মিষ্টি দই খাওয়া একটা আলাদাই অনুভূতি। হ্যাঁ, ঠিক ধরেছেন। এই দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমি আমার মিষ্টি দইটা এনজয় করছি। দেখে নিয়েছেন তো? দুপুর হয়, বেলা গড়িয়ে বিকেল, এই সময় কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হাওড়া পৌঁছে যাওয়ার কথা। যাই হোক, হাওড়া তো পৌঁছানো গেল না, এখনও উত্তরপ্রদেশে মানে কোথাও একটা আটকে আছি, বেনারস ক্রস করে মুঘলসারাইয়ের পথে। এমনিতে আমাদের ট্রেন জার্নি সবারই পছন্দ, আমার নিজেরও পার্সোনালি ট্রেন জার্নি খুব পছন্দ। কিন্তু কি হয় জানেন তো, আমরা যখন বাড়িতে ফিরতে চাই না, মানে যখন যেই সময়টা আমরা ট্রিপ শেষ করে বাড়ি ফেরার পথে থাকি, সেই সময় ট্রেন জার্নিটা না মনে হয় যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি ভালো। অনেকটা আপনাদের সঙ্গেও সেরকম হয় না? আর সেইখানে যদি ট্রেন এত ডিলে করে তাহলে তো মুশকিল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গয়া জাংশন, একটা গুরুত্বপূর্ণ জাংশন। আর এই গয়া জাংশনে কিন্তু আমাদের ট্রেন অলমোস্ট 8 ঘন্টা 55 মিনিট লেটে ঢুকেছে। আর সেহেতু গোটা 5 মিনিটের মধ্যে ছেড়েও দিল। এইগুলো হচ্ছে স্টিল রোল। মানে এই স্টিল রোলের ব্যাপারে যারা জানেন, মারাত্মক স্ট্রেংথ হয় এগুলোর। একটা যদি ছিটকে গড়িয়ে পড়ে না, সব কিছুকে স্টিম রোল করতে করতে চলে যাবে। এগুলোকে স্টিল রোল বলে। তাই খুব সন্তর্পণে ট্রেনে করে নিয়ে যাওয়া হয় এগুলোকে। যাক, তো ট্রেনকে নিজেই বলছিলাম যে হার কুছ হো গয়া, সব চিজ হো গয়া, তেরা খুন কব খলেগা রে। তো ফাইনালি আমাদের ট্রেনের রক্ত গরম হলো। ফাইনালি গয়ার পরে 101 কিলোমিটার পার আওয়ারে দেখলাম। একটু মনটা শান্তি হলো যে হ্যাঁ, হয়তো এই 9 ঘন্টাটা মেকআপ হয়ে 7 ঘন্টাও হতে পারে। কিন্তু ভাবলাম হালকা দরজা খুলে দেখি 101 কীরকম টানছে। এই হচ্ছে বাইরের দৃশ্য। 101 থেকে 102 কিলোমিটারে এই ট্রেনটা যখন উত্তরপ্রদেশের বুক চিরে এগিয়ে চলেছে হাওড়ার দিকে।
এই ট্রেনটা চাইলেই পারে কিন্তু কিন্তু একটু আগেই বলছিলাম না, যেই কে সেই আবার চলে এলো 20-25 কিলোমিটার পার আওয়ারে আর দেখিয়ে দিল নিজের জাত। যাই হোক, অনেক পাড়ি পেরিয়ে ফাইনালি ডিকিট করতে করতে ট্রেনটা উত্তরপ্রদেশ ছাড়িয়ে বিহার ছাড়িয়ে ঝাড়খণ্ডের ধানবাদ শহরে এসে পৌঁছলো। আর ধানবাদ ঢোকার আগে মানে আলাদাই লেভেলে ট্রেনটা স্লো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো ফাইনালি ধানবাদে আমরা ঢুকছি। অ্যাজ ইউজুয়াল প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছে না, যে কারণে মারাত্মক স্লো। যাক, লেট হওয়ার দরুন একটা ভালো ব্যাপার হয়েছে, ধানবাদে ঠিক পৌঁছেছে ডিনার টাইমে। তো আমি এখানে অর্ডার করে দিয়েছিলাম আমার খাবারটা মিলস অন হুইলস থেকে। তো চলে এলো আমাদের ধানবাদ থেকে একটু বিহারি স্টাইল বিরিয়ানি আর রায়তা। চলুন আপনাকে চট করে খাবারটাকে নিয়ে আপনাদেরকে দেখাই কীরকম খাবার, কীরকম কী সিন। এটার জন্য আমি পে করেছি 200 টাকা। তো চলুন দেখানো যায়। আমি জানি 200 টাকাটা একটু বেশি, বাট ট্রেনে না খাবার দাবারের দাম বা মিলস অন হুইলসে এরকমই সিচুয়েশন। তো যাই হোক, তো এই হচ্ছে বিরিয়ানি। চলুন আনবক্সিং করা যাক। বিরিয়ানির নাকি আনবক্সিং? তো মোটামুটি কোয়ান্টিটি তো ঠিকই আছে। আর পরে বিরিয়ানিটা খেয়েছিলাম, খুব সুন্দর ছিল কিন্তু। হ্যাঁ, 200 টাকাটা একটু ওভার প্রাইসড, বাট ঠিক আছে। তো ধানবাদ অবধি ট্রেনটা কিন্তু 125-130-এ ভালোই টানলো। ধানবাদে এলো, ধানবাদে 5 মিনিটের স্টপ দিল, তারপরে 5 মিনিটের স্টপটাকে টেনে 15 মিনিট করে দিল। 9:45-এ পৌঁছলো, 10টা অবধি দাঁড়িয়ে, তারপর 10টায় ধানবাদ থেকে ছাড়লো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এখনও হাতে 2 ঘন্টা আছে ধানবাদ থেকে কলকাতা মানে হাওড়া 250-এর সামান্য বেশি। তো এখনও যদি কনসিস্টেন্টলি 125-130-এ টানে, মানে 24 তারিখের মধ্যেই পৌঁছে যাওয়ার কথা। কারণ 23 তারিখে ধরেছি আমরা ট্রেন, 24 তারিখে পৌঁছানোর কথা। পৌঁছবো নাহলে কিন্তু 25 তারিখে, মানে 12টার ওপরে তো 25 তারিখই হচ্ছে, তাই না? তো সেটাই। তো যদি 24 তারিখে পৌঁছানোর হয়, সেটা খুব এক্সাইটিং একটা ব্যাপার হবে, যে 252 কিলোমিটার আর 2 ঘন্টা 1 মিনিট। দেখা যাক। সো অঙ্ক যারা ভালো কষতে পারেন, ওই 128 কিলোমিটার পার আওয়ার পসিবল। ধানবাদের আগে কিন্তু 32 মিনিট ধরে 128 কিলোমিটার থেকে 132 কিলোমিটারেই টেনেছে। বাট ওই ইন্ডিয়ান রেলওয়েজ লাইন ফাঁকা না পেলে ট্রেন গতি নিয়ে কী করবে, তাই না? আবার ফাইনালি ট্রেনটার একটু টনক নড়লো, 104-105-এ টানতে শুরু করলো। আবার আমাদের মনে একটুখানি আশা জাগালো যে হ্যাঁ, হয়তো রাত্রিবেলা মানে 24 তারিখের মধ্যেই আমাদেরকে হাওড়ায় পৌঁছে দেবে। কিন্তু সেটা তো সম্ভব না, মানে ম্যাথামেটিক্যালি সম্ভব না। ম্যাথামেটিক্যালিও সম্ভব হতে গেলে 124-এ টানতে হবে বা 127-এ টানতে হবে। কিন্তু এই অল্প বিস্তার যখন ট্রেনটা স্পিড তুলছিল, দরজা খুলে বাইরের দৃশ্যটা দেখছিলাম, ট্রেন যখন এক্সপ্রেস স্পিডে চলে না, তখন কিন্তু আলাদাই লাগে। ফাইনালি নিজের নির্ধারিত সময় থেকে 9 ঘন্টা, অলমোস্ট 9 ঘন্টা লেটে পৌঁছলো আসানসোল জাংশন। বেশ অনেকটাই রাত এখন। ঘড়িতে বাজছে রাত 11টা, আর ট্রেন এসে পৌঁছেছে আসানসোল জাংশন। এখান থেকে হাওড়া আর 200 কিলোমিটার মতো পথ। আর যেটা বললাম, 24 তারিখে পৌঁছতে গেলে, মানে দ্বিতীয় দিন যাত্রা পুরো করতে গেলে, কারণ আমরা ট্রেন আমাদের ছিল 23 তারিখ দুপুর 3টে, যেটা এসছে হচ্ছে রাত্রি 8:30টার সময়। 23 তারিখে ট্রেনে উঠে 24 তারিখে আর 1 ঘন্টা বাকি আছে, 60 মিনিট 200 কিলোমিটার। ম্যাথামেটিক্যালি পসিবল না। ম্যাথামেটিক্যালি 170-এর ওপরে চালাতে হবে, সেটা সম্ভব না। 125-30 ছুটছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে 12:30 থেকে 1:45-র মধ্যে চাইলে ঢুকে যাওয়া যায় কলকাতায়। দেখা যাক, মানে হাওড়ায়। এতগুলো দিন পরে পশ্চিমবঙ্গের কোনো স্টেশনে দাঁড়িয়েও কিন্তু বেশ ভালো লাগছে। শীতকাল, ঠান্ডা তো আছে কিন্তু সেরকম না, বাট ইটস এ গুড ফিলিং টু বি ব্যাক। তারপর আসানসোল ছাড়িয়ে চললাম আমরা পেনাল্টিমেট স্টপের পথে, সেটা হচ্ছে দুর্গাপুরেই কিন্তু লাস্ট স্টপ।
আর তারপরে হাওড়া। এবার জানি না আসানসোল, দুর্গাপুর আর হাওড়া এই তিনটে স্টপের মাঝখানে আর কোন কোন স্টপে দাঁড়াবে ট্রেন। বলেছিলাম না, ঠিক দাঁড়িয়ে গেছে আবার এক নাম না জানা স্টেশনে। নাম না জানা স্টেশন না, এটা বিষয়, এটা হচ্ছে বেসিক্যালি আন্দোল। সেখানে ট্রেনটাকে দাঁড় করিয়ে দিয়েছে। আসানসোল আর দুর্গাপুরের মাঝে এরকম অনেক স্টেশনেই বিনা কারণে ট্রেন দাঁড়িয়ে গেছে, বিনা কারণে ট্রেন স্লো হয়ে গেছে। আমি জানি না এই ট্রেনটাকে প্রায়োরিটিতে সব থেকে নিচে রেখেছে নাকি সবাইকে, মালগাড়িকেও পাস দিয়েছে এই ট্রেনটা। যাই হোক, বাট একটা জিনিস দেখুন, এই মানে একদম গভীর রাত্রিবেলার যে স্টেশনটা হয় না, সেটা একটু আলাদাই রকম লাগে না? স্টেশন আসলে লোক থাকলেই তখন ভাল লাগে। স্টেশন যখন পুরো ফাঁকা থাকে এরকম মনে হয় না ওই মিডনাইট হরর স্টেশনের কোনো চ্যাপ্টার থেকে তুলে আসা একটা দৃশ্য? যাক, সামহাও ঢিকির ঢিকির করতে করতে এই দুর্গাপুর এই ট্রেনটা ক্রস করলো। আর দুর্গাপুর ক্রস করার পরে না আর ভালো লাগছিল না। আর একটা স্টপ তো, মানে আর এই একটা স্টপ বলতেই একটা স্টপ, এই একটা স্টপের মধ্যে দুর্গাপুর আর হাওড়ার মাঝখানে যে কি কি হতে চলেছে সেটা কিন্তু তখনও ধারণা ছিল না। আমার মনটা বেশ খুশি হচ্ছিল, দুর্গাপুর ক্রস করে গেছে, এবার তো বাড়ি ফেরার পালা। কিন্তু अभी खेल, अभी पिक्चर बाकी है। ট্রেন ছেড়ে দিল দুর্গাপুর থেকে 11:45, আর মোটামুটি 5টায় আমাদের পৌঁছানোর কথা ছিল হাওড়া। অলরেডি 6 ঘন্টা 45 মিনিট তো লেট হয়েই গেছে। মনে হচ্ছে ওই 1টার মধ্যে, হিসেব অনুযায়ী 1টার মধ্যে হয়তো হাওড়ায় ঢোকাবে, কারণ এখনও ওই গোটা 150 থেকে 170 কিলোমিটার, যার মধ্যে লাস্ট 10 কিলোমিটার জানেনি হাওড়া, মানে হাওড়ায় ঢোকার আগে টিকিট করতে করতে ঢোকে, তো সেখানে ওইটা বাদ দিন, ওই 1:15 মধ্যে ঢুকবো। 23-এ ট্রেনে উঠে 25-এ নামছি, তাও নাকি দিল্লি থেকে হাওড়া পাওয়া যায়। তারপর একটু অবাক করে দিয়ে না 130 কিলোমিটার পার আওয়ার ট্রেন ছুঁয়ে ফেললো। আর সেটা আমি দেখতে দরজায় চলে এলাম যে দেখি, কিন্তু যখনই দরজায় এলাম আবার টিকিট দেখতেই পাচ্ছেন। মানে আর কিছু বলার নেই আমার, মানে এগুলো কিন্তু কোনো স্টপই না, কিন্তু ট্রেনটা দাঁড়াবে কেন? কি ট্রেনটার প্রায়োরিটি নেই? কেন প্রায়োরিটি নেই? তার কারণ হচ্ছে ট্রেনটা উইকলি ট্রেন। আর উইকলি কেন? কারণ কি লোকজন চড়ে না ট্রেনটাতে, মানে সবটাই সাইকেল। ঘড়িতে বাজছে 12:40, আর এই মুহূর্তে আমরা স্কিপ করছি বর্ধমান। আরও 1 ঘন্টা লাগার কথা, দেখা যাক কতক্ষণ লাগে। এই হচ্ছে আরেক ফাঁকা স্টেশন, যেখান দিয়ে টিকিট করতে করতে আমাদের মালগাড়ি যাচ্ছে। যাক, সেসব বাদ দিয়ে দেখতে গেলে শক্তিগড় স্টেশনটা কিন্তু বেশ সুন্দর গাছপালা দিয়ে সাজানো। আর এটা সেই শক্তিগড়, মনে আছে তো? ল্যাংচা ভবন, ল্যাংচা কুঠির, ল্যাংচা সদন, ল্যাংচা। সবাই কখনো না কখনো দীঘা যাওয়ার পথে বা দুর্গাপুর যাওয়ার পথে নিশ্চয়ই শক্তিগড়ে স্টপ বাই করেছেন। দীঘা যাওয়ার পথে কি পরে শক্তিগড়? ঠিক বললাম কি? না, বর্ধমান যাওয়ার পথে। 130-এ চললে কিরকম শব্দ আসে ট্রেন থেকে সেটা অনুভব করুন। ঝাড়গ্রাম পেরিয়ে ট্রেন ছুটে চলেছে হাজিগড়ের দিকে। ঘড়িতে বাজছে 1:10, আর 110 থেকে 120 কিলোমিটারের স্পিডে এই লাস্ট প্যাচটাকে টানছে। দেখা যাক, আর শরীর দিচ্ছে না, জানি না হাওড়ায় কটায় ঢুকবো, দেখা যাক। ট্রেনের একটা বিষয় ভালো বলতে হবে যে ট্রেনটাতে অ্যাটলিস্ট লম্বা জার্নিতে ভিড় অনেক হয়েছে, কিন্তু ওয়াশরুম, কল, জল এই ফেসিলিটিগুলো ঠিকঠাক, জল এখনও আছে, পরিষ্কার পরিচ্ছন্ন তৈরি করে গেছে বেশ কয়েকবার। ডাস্টবিনটাও পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিয়ার করা হয়েছে। ওয়াশরুমের অবস্থাও দেখতে পাচ্ছেন মোটামুটি এখনও পর্যন্ত ইউজেবল অবস্থায় আছে। আর অনেক ট্রেনে আমি দেখি সেই সব ছিটকিনি ফিটকিনি ভেঙে যায়, বাট যাক, লিকুইড সোপটা কি আছে, বাবা অনেকটা পড়ে যায়। তা যাই হোক, মোটামুটি জলও আছে, সবই আছে। আর মোটামুটি দেখতে গেলে এখনও পর্যন্ত কিন্তু যথেষ্ট পরিষ্কার, মানে ইউজ করা। তো
এটার জন্য অ্যাটলিস্ট ট্রেনটাকে আমি একটা মানে থামস আপ দিলাম। ভিডিওগুলো কতকটা না আমার মনের এক্সপ্রেশনকেই রিফ্লেক্ট করছিল। সত্যি এই লেভেলেই ফ্রাস্ট্রেশন, এই লেভেলেই বোর হচ্ছিলাম, ভালো লাগছিল না, বাড়ির জন্যে এতটা হোমসিক লাগছিল না, আর সেটা আরও বেশি লাগছিল এই ট্রেন জার্নিটার জন্যে, এত ডিলের জন্যে। উলুবেড়িয়া ক্রস করছি আমরা, তো এবারে ধারণা এটাই ছিল যে হ্যাঁ মোটামুটি 1:30টার মধ্যে আমাদেরকে হাওড়ায় ঢুকিয়ে দেবে, সেটাই ভাবছিলাম। কিন্তু এই ট্রেনটা তো আলাদাই রকম আইডিয়াস, আলাদাই রকম ট্রেনটার লেভেল। তো দেখুন কি করেছে এই ট্রেনটা আগে। ট্রেনটা মোটামুটি লিলুয়া কারশেড অবধি আসতে হলেও ঠিকঠাক নিয়ে যাচ্ছিল, মানে মনে হচ্ছিল 1:30 না হলেও 1:45-র মধ্যে ঢুকে যাব। কিন্তু হঠাৎ করে ট্রেনটা ঠিক লিলুয়া কারশেডের কাছটাতে এসে উইদাউট নোটিস দাঁড়িয়ে পড়ল। সেই পুরনো ধারাবাহিকতা, হাওড়া স্টেশন থেকে 3 কিলোমিটার আগে এসে আটকে দিয়েছে। অলমোস্ট আধ ঘন্টা হলো ফেসে আছে এখানেই, প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে তাও এগোচ্ছে না। ঘড়িতে বাজছে 3টে, অলরেডি 10 ঘন্টা লেট, 10 ঘন্টা 10 মিনিট টু বি অনেস্ট। 5টার সময় পৌঁছানোর কথা ছিল, 4:50 রেদার, আর এখন বাজছে হচ্ছে 3:10। খুব ইজিলি চাইলে কিন্তু ট্রেনটাকে খুব ইজিলি 1:30টার মধ্যে ঢুকিয়ে দেওয়া যেত হাওড়াতে। একটা বিষয় ভুল বলে ফেলেছিলাম, অন্য ট্রেন হাওড়ায় ঢোকার আগে স্লো হয়ে যায়, এটা তো বিকানের সুপারফাস্ট নাকি, এটা স্লো হয় না, দাঁড়িয়ে যায় 30 মিনিট 40 মিনিট ধরে দাঁড়িয়ে যায়। আমি বুঝতে পারছি না সুপারফাস্টের ভাড়া নিচ্ছে, লোকাল ট্রেনের থেকেও খারাপ অবস্থা, প্যাসেঞ্জারের থেকেও খারাপ অবস্থা, প্যাসেঞ্জার ট্রেনের থেকে। বিনা কারণে বিনা যুক্তিতে ট্রেনটা দাঁড়িয়ে আছে লিলুয়া কারশেডে। আমরা এনকোয়ারি নাম্বারেও বেশ কয়েকবার কল করছি, লোকজন নেমে পড়ছে ফ্রাস্ট্রেট হয়ে ট্রেন থেকে। কিছু লোক সামনে যে লিলুয়া প্ল্যাটফর্ম, এখান থেকে লাগেজ নিয়ে লিলুয়া প্ল্যাটফর্ম চলে গেছে, ওখান থেকে ওলা উবের করে বাড়ি চলে যাবে, এতটাই লোক ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে এই ট্রেনটা থেকে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে মানে অনলাইনে আপডেটটা ভুল আছে, লোকে বলছে এটা প্রত্যেক সপ্তাহতেই এরকম করে থাকে। ঘড়িতে বাজে 4:15, অলমোস্ট 2 ঘন্টা হতে চললো ট্রেনটা লিলুয়া ওয়ার্কশপের কাছে দাঁড়িয়ে আছে। হাওড়া কিন্তু জাস্ট 3 কিলোমিটার দূরে। দুবার রেলওয়ের এনকোয়ারি নাম্বারে ফোন করেছি, দুবার কমপ্লেন লক করেছি, দুবারই কমপ্লেন 2 মিনিটের মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, এটা বলার পরে যে হ্যাঁ আমরা আপনার কমপ্লেনটা দেখছি। ফাইনালি ট্রেনটা 2 ঘন্টা, অলমোস্ট 2 ঘন্টা লিলুয়া কারশেডে বিনা কারণে বিনা যুক্তিতে দাঁড়িয়ে থাকার পরে ছাড়লো। কিন্তু দ্যাট ওয়াজ নট ইট, এখনও দুঃখের শেষ হয়নি। নিজের নির্ধারিত সময় থেকে 12 ঘন্টা লেট, 12 ঘন্টা লেটে ট্রেনটা হাওড়ায় ঢুকছে। বাট বলা যায় না এখনও ঢোকেনি, এখনও 1 কিলোমিটার বাকি আছে। মাঝখানে লিলুয়া ওয়ার্কশপে ক্লোজ টু 1.5-2 ঘন্টা দাঁড় করিয়ে রেখে দিল। এখন ঘড়িতে বাজছে 4:40, এখন ট্রেনটা হাওড়ায় ঢুকছে। 12 ঘন্টা, হ্যাঁ মনে রাখবেন 12 ঘন্টা। মাসান ছবিতে একটা ডায়লগ ছিল না ভিকি কৌশলের, ইয়ে দুঃখ কাহে খতম নেই হতা বে, আমাদেরও ঠিক ওরকমই অবস্থা, আবার দাঁড় করিয়ে দিয়েছে। বলেছিলাম না কোনো ভরসা নেই, ছেড়েছিল আবার
না না হাওড়া ঢোকার আগে যে গুডস ক্যাবিন সেখানে মানে যেটা বেয়ারলি 1 কিলোমিটারও না, 1/2 কিলোমিটার আমি দেখতে পাচ্ছি এখান থেকে হাওড়া স্টেশন আবার দাঁড় করিয়ে দিয়েছে। মানে ট্রেনটা লিটারেলি এই এতগুলো প্যাসেঞ্জারের সাথে না লিটারেলি বলে না খিলওয়াড়, মানে মজা করছে মনে হচ্ছে এরকম। মানে আর কি হতে পারে, আর কি কারণ হতে পারে? এক্স্যাক্ট 12 ঘন্টা লেট। ঘড়িতে বাজছে 4:45, ভোর 4:45। ভোরের আলো ফুটবে এবার। হাওড়ায় ফিরে এতটা খুশি মনে হয় কোনোদিন হয়নি যতটা আজকে হচ্ছিলাম। ফাইনালি হাওড়া। অবশেষে এই বিভীষিকা মার্কা জার্নি শেষ হলো। হাওড়া স্টেশন ভোর 5টার সময় পৌঁছলো। 12 ঘন্টাও না, 12 ঘন্টা 10 মিনিট লেটে বিকানের হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, সুপারফাস্ট বলা উচিত না, লজ্জা হওয়া উচিত এটা। যাই হোক, বাকি কথা বেরিয়ে বলছি। 12-13 বছর ধরে ট্রাভেল করছি ট্রেনে, 50-এর ওপরে ট্রিপস আমি করে নিয়েছি। সেহেতু 50টা ট্রিপ মানে 100টার ওপরে ট্রেন জার্নি। এই আজকে যে ট্রেনটায় ট্রাভেল করলাম এর থেকে জঘন্য, এর থেকে বাজে ট্রেন মনে হয় আমি দেখিনি। আর ট্রাভেল করা তো দূরের কথা, দেখিও নি। মানে ওয়ার্স্ট ট্রেন এভার। কোনো ভিডিও এভাবে কোনো কন্টেন্ট এভাবে শেষ করতে ইচ্ছা করে না, কিন্তু সত্যি মানে ওয়ার্স্ট ট্রেন জার্নি এভার। নট জাস্ট ওয়ার্স্ট ট্রেন বিটুইন দিল্লি অ্যান্ড কলকাতা অর বিকানের অর কলকাতা, বাট ওয়ার্স্ট ট্রেন এভার। যাক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি এই অবধি দেখেছেন। যদি এই অবধি দেখে থাকেন এই ট্রেনটায় কোনোদিন ট্রাভেল করবেন না। আর সেকেন্ড কথা হচ্ছে একটু অ্যাডভান্সে টিকিট বুক করে নিন। এই ট্রেনটায় এমনি তো আপনাকে ট্রাভেল করতে হবে না। আর যদি এই অবধি দেখে থাকেন একটা কমেন্ট বা একটা লাইক নিশ্চয়ই করে দেবেন। আর কমেন্টে জানান আপনি আমার মতো ভুক্তভোগী হয়েছেন কিনা এই 12372 বিকানের হাওড়া এক্সপ্রেসও বলবো না, বিকানের হাওড়া লোকালে।